পালাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা কমন ডায়লগ ছিল যে তিনি পালাবেন না, কিন্তু এই তিনি পালায়েন না বলতে বলতে অলরেডি তিনি 3বার পালিয়েছেন। আমরা হয়তো বা এই জেনারেশন তার পালানোর ইতিহাসটা জানি না, কিন্তু যারা বয়স্ক তারা ঠিকই জানেন। আপনাদের এই ভিডিওটা আগে দেখাবো আমি। প্রথমবারের মতো কিন্তু শেখ হাসিনা পলায় নাই, এটা শেখ হাসিনার তৃতীয়বারের পলায়ন, এটা আপনারা ভুলবেন না। ইতিহাস সঠিকভাবে আমাদের সবার জানতে হবে। 3বার পালিয়েছে শেখ হাসিনা, এটা তৃতীয়বারের পলায়ন। 3বার, প্রথমবার কবে পালিয়েছে? যখন তার পিতা নিহত হয়েছিল 1975 সালে সেনা বিদ্রোহে, তার পিতা নিহত হয়েছিল এবং বাকশালের পতন হয়েছিল। তখন সে বাংলাদেশ থেকে পালিয়ে, সে তখন বিদেশে অবস্থান করছিল। তারপরে সে 6 বছর দিল্লির আশ্রয় ছিল। আপনারা অনেকেই হয়তো জানেন, কেউ কেউ জানেন না। 75 থেকে 81 6 বছর দিল্লির আশ্রয় ছিল এবং দিল্লি থেকে তাকে ব্রেন ওয়াশ করা হয়েছে। দিল্লি থেকে তাকে শেখানো হয়েছে কিভাবে বাংলাদেশে ফিরে এসে সে ভারতের স্বার্থ উদ্ধার করবে। এটা হলো প্রথমবারের পলায়ন। দ্বিতীয়বারের পলায়ন 11-এর পরে। 11-এর পরে যখন সেনাবাহিনী থেকে বলা হলো 2 নেত্রীকে পালিয়ে যেতে, 2 নেত্রীকে বলা হলো আপনাদের দেশ থেকে বের করে দিলে আপনারা বেরিয়ে যাবেন, তাহলে আপনাদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হবে না। শেখ হাসিনা একদিনও দেরি না করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া পালান নাই, শি রিফিউজড। তিনি বলেছিলেন আমি বাংলাদেশ ছেড়ে যাব না। আমি ইতিহাসে নিয়ে লেখাপড়া করি, এই জন্য আপনাদেরকে জানাচ্ছি। যখন বেগম খালেদা জিয়া বললেন যে আমি যাব না, তখন একটা মজার ঘটনা ঘটল। তখন তো পলিটিক্যালি বেগম খালেদা জিয়া জিতে গেলেন হাসিনার উপরে, কারণ তিনি আর্মিকে চ্যালেঞ্জ করলেন, মঈনকে চ্যালেঞ্জ করলেন, চ্যালেঞ্জ করে বললেন আমি যাব না, আর হাসিনা পালিয়ে গেল। তো রাজনৈতিক ভাবে হাসিনা পরাজিত হয়ে গেল। তখন মারা গেছেন ভদ্রলোক, সাংবাদিক এবিএম মুসা, আপনারা নাম শুনেছেন নিশ্চয়ই। এবিএম মুসা তো আওয়ামী লীগ, উনি আওয়ামী লীগেরই ছিলেন, উনি শেখ মুজিবুর রহমানের এমপি ছিলেন 73 সালে। তো এবিএম মুসা শেখ হাসিনাকে ফোন করলেন, ফোন করে বললেন তুমি এটা কি কাজ করলা, তুমি পালিয়ে গেলা, খালেদা জিয়া থেকে গেল, তো তুমি তো রাজনীতিতে আর ফিরতে পারবে না। কারণ খালেদা জিয়া বলবেন যে উনি সাহসী, উনি আপোষ করেন নাই, উনি আপোষহীন, যে কারণে খালেদা জিয়াকে আপোষহীন বলা হয়, যে উনি ফিরবেন না। তখন শেখ হাসিনা উন্মাদ হয়ে গেল ফিরে আসার জন্য। শেখ হাসিনাকে তখন ফিরতে দেওয়া হয় না ইনিশিয়েট, এটাও আপনারা হয়তো জানেন না। এই কারণে তখন হোম মিনিস্টার ছিল ইত্তেফাকের মইনুল হোসেন সাহেব, হোম মিনিস্টার ছিলেন, তিনি রাজি হচ্ছিলেন না শেখ হাসিনাকে ফেরত আনতে। এই কারণে কিন্তু মইনুল হোসেনের প্রতি রাগ শেখ হাসিনার শেষ দিন পর্যন্ত ছিল, এবং আপনারা জানেন মইনুল হোসেনের উপরে কিরকম অত্যাচার করা হয়। এটাও হাসিনার এক ধরনের প্রতিশোধ। হাসিনা যখন ফিরতে পারছিলেন না, তখন হাসিনা ফোন করলেন কাকে? প্রণব ব্যানার্জিকে, প্রণব বাবুকে ফোন করলেন। প্রণব বাবু তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। প্রণব বাবুকে ফোন করে বললেন যে আমাকে তো আসতে দিচ্ছে না, এখন আমি না আসলে তো রাজনৈতিক ভাবে আমি জিরো হয়ে যাবো, তো বেগম খালেদা জিয়া হিরো হয়ে যাবে। তখন প্রণব মুখার্জি ফোন করলেন মঈনকে, এবং মঈনকে বাধ্য করলেন যাতে শেখ হাসিনাকে ফিরে আসতে পারে। এটা হলো দ্বিতীয় পলায়নের কাহিনী। এবার হলো তৃতীয় পলায়ন। কাজে শেখ হাসিনা যে বলে না হাসিনা পালায় না, হাসিনা পালানোর জন্যই জন্মেছে। হাসিনা পালায় না মানে কি? ও বারে বারে পালায়, ও তো পালাবেই, ওর জন্ম হয়েছে পালানোর জন্য। এবং ওর পিতাও তো পালিয়েছিল, শুধু ও কেন পালাবে? ওর পিতাকে 71-এ পাকিস্তান আর্মির কাছে সারেন্ডার করে নাই? সারা বাংলাদেশের জনগণকে রেখে শেখ মুজিব পাকিস্তান সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল নিজের জীবন দিয়ে, এবং শেখ মুজিবের পুরোপুরি। তো এই হলো পালাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি, যিনি কিনা পালায়েন না। এইটা বলতে বলতে তিনি 3বার পালিয়েছেন। আমরা সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখেছি, তিনি সংবাদ সম্মেলনে তিনি সব জায়গায় বলতেন শেখ হাসিনা পালায় না, তিনি পালায়েন না, কিন্তু অলরেডি তিনি এই কথা বলার আগেও 2বার পালিয়েছেন। তো এই যে অনুসারীটা, আমি কাউকে আঘাত করে কোনো কথাবার্তা বলবো না। আসলে আমাদেরকে বোঝা উচিত কে আমাদের দেশের জন্য শত্রু, কারা আমাদের জন্য ক্ষতিকর। আপনাদের আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আপনাদেরকে কি ভারতকে দেখে কোনোভাবে বন্ধু মনে হয়? সেই ভারতের সাথে আওয়ামী লীগের এত গভীর সম্পর্ক কেন? কখনো কি প্রশ্ন জাগে না? আর এই ভারত সবসময় বাংলাদেশ নিয়ে পড়ে আছে কেন? আপনাদের বলে রাখি, এই ভারত বাংলাদেশকে সেই জায়গায় চায় যেমনটা ফিলিস্তিনিদের ইসরায়েলেরা দেখেছে। ঠিক একই পর্যায়ে ফিলিস্তিনিরা যে পর্যায়ে গেছে, ঠিক সেম পর্যায়ে বাংলাদেশও যাক, এটাই এই ভারত চায়। তো অনুসারীদের আসলে তারা অন্ধভক্ত না কি বুঝি না। ভারত মুসলিমদের কেমন বন্ধু শুধুমাত্র ভারতের মুসলিমদের দিকে তাকালেই বুঝতে পারবেন। এবং তাদের যে উগ্র যে জনসংখ্যা এবং উগ্রপন্থী যেগুলো লোকজন রয়েছে, যে বিশেষ করে ভারতের বিজেপি, আরএসএস, এই ধরনের যে উগ্রপন্থী যে সংস্থা যারা রয়েছেন, তারা কতটা উগ্র শুধুমাত্র আপনারা বুঝতে পারবেন তাদের কার্যকলাপ দেখলেই। কয়দিন আগে আমেরিকাতে শুধুমাত্র মুসলিমদের বদনাম করার জন্য কি একটা স্লোগান দিচ্ছে আপনারা শুনেছেন, শুধুমাত্র মুসলিমদের জঙ্গি প্রমাণ করার জন্য। এটা তো কিছুই না। প্রতিনিয়ত ভারতে তারা নিজেরা এটা অপকর্ম করে মুসলিমদের উপরে চাপাচ্ছে। তো এরপরও বাংলাদেশের এই যে কিছু দালাল শ্রেণীর অন্ধভক্ত রয়েছে, তারা কি করে বিশ্বাস করলো ভারত মুসলিমদের জন্য ভালো কিছু বয়ে আনবে? কি করে তারা ভাবলো?
তারা কি জানে না বিগত এই যে 16টা বছরের শাসন আমলে বাংলাদেশ কতটা নিচে নেমে গেছে, বাংলাদেশ সামরিক শক্তিতে কতটা উন্নতি করার কথা ছিল, আজ বাংলাদেশ কোথায়? আসলে আমি বুঝি না, নিজেরা শক্তিশালী হব তাও মানে তারা নিজের দেশের জনসংখ্যা মানুষই চায় না, তো এর মতো গদ্ধব অন্ধভক্ত আর কে হতে পারে? প্রশ্নটা আপনার কাছে রেখে গেলাম। ভালো থাকবেন সবাই। আমার কথাকে কেউ মন খারাপ করবেন না, অন্তত বোঝার চেষ্টা করুন।